আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রীরা, তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো, সাবধানে আছো। আজকে তোমাদের আমি চতুর্থ অধ্যায় কৃষি পড়াবো। তোমাদের সংক্ষিপ্ত আকারে সিলেবাস এসেছে। এই সিলেবাসটি তোমাদের জন্য অনেক উপকার হলো। তোমরা অনেক ভালোভাবে এখন তৈরি হতে পারবে। খুবই কম 9টি অধ্যায়ের মধ্যে মাত্র 3টি অধ্যায় এসেছে। তোমরা আশা করি ভালো করতে পারবে, এতে মনোযোগ দিয়ে পড়াশোনা করো। তা কৃষি চতুর্থ অধ্যায়টি রয়েছে। আমি কৃষি সংক্রান্ত আজকে আলোচনা করব। আর একটি কথা বলি, এর মধ্যে তোমাদের ব্যবহারিক আছে। যখন তোমাদের ক্লাস শুরু হবে তখন ব্যবহারিকটা করাবো। কিছু কিছু করানো ছিল, তোমরা হয়তো এতদিনে ভুলে গেছো, একটু বললে আবার তোমাদের মনে হয়ে যাবে। তা যাই হোক, কৃষি দেখি। চতুর্থ অধ্যায়ের এগ্রিকালচার। কৃষিকাজের সংজ্ঞা বলার আগে একটু বলে নিই তোমাদেরকে যে কৃষি এমন একটি উপজীবিকা যেটা মানুষের একদম শুরু থেকে ছিল। শুরু বলতে যখন থেকে মানুষ নিজে কিছু বুনতে আরম্ভ করলো এবং আহরণ করতে আরম্ভ করতে পারলো। তার আগে কিন্তু মানুষ মৎস্য শিকার করে বন জঙ্গল থেকে ফলমূল আহরণ করে তারা জীবিকা নির্বাহ করত। কিন্তু কৃষিকাজে মানুষকে স্থায়ী রূপ দিল, স্থায়ী আবাস স্থাপনের সুযোগ করে দিল, কারণ সেখান থেকে উদ্ভিদ এবং প্রাণী জগতের স্বাভাবিক জন্ম বৃদ্ধি প্রক্রিয়াকে কাজে লাগিয়ে তারা এখান থেকে ফল আরম্ভ করতে পারলো। ব্যাপারটা এরকম যে কৃষিকাজের ফলে মানুষ নতুন করে তাদের নতুন উপজীবিকা পেল, যেখানে প্রকৃতিতে হয়তো একটি বীজ বপন করা হলো, সেখান থেকে ফসল উৎপাদন হলো এবং সেই বীজ থেকে প্রকৃতি উপহার স্বরূপ দিল। এটাই কৃষি। তা আমরা একটু পড়ছি, এখন দেখি কৃষিতে কি রয়েছে। ভূপৃষ্ঠে স্থায়ীভাবে বসবাস করে মানুষ উদ্ভিদ ও প্রাণী জগতের স্বাভাবিক জন্ম বৃদ্ধি প্রক্রিয়ার সুযোগ নিয়ে নিজের চাহিদা মেটাবার জন্য উদ্ভিদ ও প্রাণীজ দ্রব্য উৎপন্ন করে। তখন মানুষের এই প্রচেষ্টাকে কৃষিকাজ বলে। বর্তমানে বনভূমির আবাদ সংরক্ষণ, মৎস্যচাষ, মৎস্য আহরণ, পশুপালন ও পশুজাত দ্রব্য আহরণ, উদ্ভিজ্জ ফসলের স্বাভাবিক জন্ম বৃদ্ধি উৎপাদন প্রণালী কৃষিকাজের অন্তর্ভুক্ত করা হয়। প্রাচীনকালে কৃষিকাজ মানুষের একমাত্র উপজীবিকা ছিল। জলবায়ু ও মৃত্তিকার তারতম্যের জন্য পৃথিবীর সব দেশে কৃষিকাজ সমান উন্নত নয়। তাহলে কৃষিতে আমাদের একটি গুরুত্বপূর্ণ কথা আমরা পেলাম, সেটা হলো যে পৃথিবীর সব জায়গায় কৃষিকাজে সমান উন্নত নয়। এর একটি মাত্র কারণ হয়েছে, সেটা প্রধান কারণ, সেটা হলো জলবায়ু এবং মৃত্তিকা। এই দুটির কারণে, এই দুটি নিয়ামকের জন্যে কিন্তু কৃষি সব জায়গায় একরকম না। কৃষিজাত পণ্য একরকম নয় এবং কৃষিকাজও একরকম নয়। এই ব্যাপারে আমরা এখন ভৌগোলিক নিয়ামক, কৃষিকাজের ভৌগোলিক নিয়ামক আমরা এই চ্যাপ্টারে এই অধ্যায় পড়ব। এটার জন্য তোমাদের সিলেবাস দেওয়া আছে এবং ক্লাস বরাদ্দ রয়েছে একটি। আমি একটি ক্লাসটি আজকে নিচ্ছি। তাহলে কৃষিকাজে ভৌগোলিক নিয়ামকের মধ্যে দেখি, কৃষিকাজ এবং উন্নতির জন্য যে সকল ভৌগোলিক নিয়ামকের প্রয়োজন তাদেরকে প্রধানত 3টি ভাগে বিভক্ত করা হয়। এক প্রাকৃতিক, 2 অর্থনৈতিক, 3 সাংস্কৃতিক। এখানে একটি চার্ট আছে, দেখো তোমাদের এই চার্টটি। এই চারটির মধ্যে দেখো রয়েছে প্রাকৃতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক। প্রাকৃতিকের মধ্যে রয়েছে জলবায়ু, মৃত্তিকা এবং ভূপ্রকৃতি। আর জলবায়ুর মধ্যে আবার রয়েছে উত্তাপ, বৃষ্টিপাত, আর্দ্রতা। আর রয়েছে জলবায়ু এবং মৃত্তিকা এবং ভূপ্রকৃতি, এটা প্রাকৃতিক কারণ, প্রাকৃতিক নিয়ামক। এর মধ্যে অর্থনৈতিকটা দেখি। অর্থনৈতিকের মধ্যে রয়েছে মূলধন, শ্রমিক, বাজার, পরিবহন, পানি সেচ। মূলধন এখানে যেখানে মূলধন বলতে কিন্তু অনেক কিছু এখানে বোঝায়। এখানে জমিও মূলধন, টাকাও মূলধন। তা এখানে কোনো বীজ, এই সকলই মূলধন হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। এরপরে রয়েছে সাংস্কৃতিক নিয়ামক, জনসংখ্যা, বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা, দৃষ্টিভঙ্গি ও ভোগের ইচ্ছা। এই 3টি সাংস্কৃতিক নিয়ামক। প্রাকৃতিক উপাদানের মধ্যে এখন দেখি আমরা কি। জলবায়ু। জলবায়ুর মধ্যে রয়েছে কৃষিকাজ জলবায়ুর উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল, যেটা আমরা শুরুতে বলেছি। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রকার ফসল উৎপাদন ও তার বিস্তার, বিভিন্ন কৃষি পদ্ধতি সবই জলবায়ুর দ্বারা নিয়ন্ত্রিত। জলবায়ুর ভিন্নতার দরুন পৃথিবীর এক অঞ্চল এক এক রকম ফসল বা এক এক প্রকারের ফসল উৎপাদনে প্রসিদ্ধ। জলবায়ুর বিভিন্ন উপাদানের মধ্যে কৃষির উপর উত্তাপ, বৃষ্টিপাত, আর্দ্রতার প্রভাবই সর্বাধিক। এদের বিবরণ নিম্নরূপ রয়েছে। উত্তাপ।
প্রয়োজনীয় উত্তাপ ছাড়া ফসল উৎপাদন সম্ভব নয়। এক এক ফসলের জন্য এক এক প্রকার উত্তাপের প্রয়োজন হয়। উত্তাপের তারতম্যের জন্য বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রকার ফসল উৎপন্ন হয়ে থাকে। যেমন অধিক তাপযুক্ত অঞ্চলে, উষ্ণ অঞ্চলে ধান, পাট, আখ, চা ইত্যাদি। মধ্যম তাপযুক্ত নাতিশীতোষ্ণ অঞ্চলে গম, যব, ভুট্টা, বিট, জোয়ার ইত্যাদি ভালো চাষ হয়। তার মানে উত্তাপ একটি বড় ফ্যাক্টর, এখানে বড় ফ্যাক্টর হিসাবে কাজ করছে কিসের? জলবায়ুর। এরপরে রয়েছে বৃষ্টিপাত। কৃষিকাজের জন্য পানি সরবরাহের উৎস হিসেবে বৃষ্টিপাতের গুরুত্ব অত্যন্ত বেশি, কারণ উদ্ভিদের জন্ম ও বৃদ্ধি পানির উপর সম্পূর্ণ নির্ভরশীল। কিন্তু সব ফসলের জন্য একই ধরনের বৃষ্টিপাত প্রযোজ্য নয়। তাই বৃষ্টিপাতের বিভিন্নতার জন্য পৃথিবীর এক এক অঞ্চল এক এক প্রকার ফসল উৎপাদনে সাফল্য অর্জন করেছে। যেমন অধিক বৃষ্টিযুক্ত অঞ্চলে ধান, পাট, রাবার, চা ইত্যাদি। কম বৃষ্টিযুক্ত অঞ্চলে গম, ভুট্টা, তুলা ইত্যাদির চাষ ভালো হয়। তার মানে আমরা দেখতে পেলাম কি, প্রথমে আমরা পেলাম উত্তাপ, এরপরে আমরা পেলাম হলো বৃষ্টিপাত। তাহলে বৃষ্টিপাত হচ্ছে পানি কিন্তু উদ্ভিদের হলো একটি প্রধান হলো পানি, তার হচ্ছে উদ্ভিদের জীবন। তা উদ্ভিদের জীবন, এই পানির কম বেশির উপর নির্ভর করে বিভিন্ন রকম ফসলও উৎপাদন হয়ে থাকে। এরপরে দেখি আর্দ্রতা। আর্দ্রতার উপর ফসলের জন্ম ও বৃদ্ধি নির্ভরশীল। আর্দ্রতাপূর্ণ অঞ্চলে কৃষিকাজের উন্নতি হয়, অথচ আর্দ্রতাহীন শুষ্ক বায়ুতে পানি সেচের ব্যবস্থা ছাড়া কৃষিকাজ কোনো ক্রমেই সম্ভব না। তাই আর্দ্রতার উপরও কৃষিকাজ নির্ভর করে। তাহলে আমরা মোটামুটিভাবে আমরা তিনটা প্রধান আমরা দেখলাম, জলবায়ুর তিনটি প্রধান নিয়ামককে আমরা এখানে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে কি, উষ্ণতা, তারপরে বৃষ্টিপাত, এবং 3 হলো আর্দ্রতা। এবার আসি আমরা দ্বিতীয় প্রাকৃতিক ভৌগোলিকের মধ্যে দ্বিতীয় প্রাকৃতিক কারণ, সেটা হচ্ছে মৃত্তিকা। খাদ্য উৎপাদনের জন্য মৃত্তিকার উর্বরতা একটি প্রধান উপাদান। উর্বর মৃত্তিকার অধিক ফসল উৎপন্ন হয় এবং অনুর্বর মৃত্তিকা কৃষিকাজের অনুপযোগী। আবার মৃত্তিকার বিভিন্নতার দরুন এক এক স্থানে এক এক প্রকার ফসল ভালো হয়। যেমন নদী উপত্যকায় পল্লী মাটি ধান চাষে, চুন মিশ্রিত মাটি তুলা চাষে, চুন ও পটাশ মিশ্রিত মাটি আখ চাষে, লাভা মৃত্তিকা গম চাষের জন্য প্রসিদ্ধ। তার মানে দেখতে পাচ্ছি আমরা এক এক রকম মৃত্তিকার উপরে নির্ভর করে এক এক রকম ফসল উৎপন্ন হয়ে থাকে। এরপরে আমরা দেখি কি, ভূপ্রকৃতি। কৃষির জন্য অন্যতম প্রধান উপাদান হলো ভূপ্রকৃতি। ভূমির অবস্থান এবং সমুদ্রপৃষ্ঠ হতে উচ্চতার তারতম্য হতে বিভিন্ন স্থানে বিভিন্ন প্রকার ফসল ফলে। যেমন ধান, পাট প্রভৃতির জন্য নিম্ন সমতল ভূমি এবং চা, কফি, রাবার প্রভৃতির জন্য উঁচু ও ঢালু জমি, পার্বত্য ভূমির প্রয়োজন হয়। তার মানে ভূপ্রকৃতিও একটি অন্যতম কারণ। এরপরে দেখি কি, আমাদের ভৌগোলিক কারণের মধ্যে আমাদের ভৌগোলিক যে নিয়ামক, তার মধ্যে আমরা প্রাকৃতিক নিয়ামকগুলো আমরা জেনে গেলাম। এরপরে আসি আমরা অর্থনৈতিক উপাদান। অর্থনৈতিক উপাদানের মধ্যে উপরোক্ত প্রাকৃতিক উপাদানগুলো ছাড়াও কতিপয় অর্থনৈতিক উপাদানের উপরেও কৃষির সাফল্য বহুল পরিমাণে নির্ভরশীল। এসব উপাদানের মধ্যে রয়েছে মূলধন, শ্রমিক, বাজার, পরিবহন ব্যবস্থা, পানি সেচ প্রভৃতি। মূলধন দেখি কি, মূলধন ছাড়া কৃষিকাজ কোনো ক্রমেই সম্ভব না। জমি চাষের জন্য লাঙ্গল বা হালের বলদ, উন্নত মানের বীজ, সার, কীটনাশক প্রভৃতি ক্রয়, শ্রমিকের মজুরি, পরিবহন খরচ ইত্যাদি বাবদ প্রচুর অর্থের প্রয়োজন হয়। তাই মূলধনের অভাব হলে কৃষিকাজে উন্নতি হয় না। শ্রমিক। কৃষিকাজের জন্য পর্যাপ্ত সুলভ শ্রমিকের প্রয়োজন হয়, কারণ জমি চাষ, ফসল বপন, সংগ্রহ ইত্যাদি কাজে প্রচুর শ্রমিকের প্রয়োজন হয়। বাজার। এগুলো কিন্তু আমাদের অর্থনৈতিক উপাদান। বাজারের মধ্যে দেখি কি, বাজার হলো কি, চাহিদা। উৎপন্ন ফসলের চাহিদা না থাকলে ব্যাপক চাষে বিশেষ লাভ হয় না। কিন্তু বাজারে তুলার চাহিদা থাকায় পৃথিবীর বহু দেশে বাণিজ্যিক ভিত্তিতে ব্যাপকভাবে তুলার চাষ হয়। দক্ষিণ পূর্ব এশিয়ায় চালের ব্যাপক চাহিদা থাকে, পৃথিবীর অধিকাংশ ধান এই অঞ্চলেই উৎপন্ন হয়। তার মানে চাহিদার উপরেও কিন্তু কৃষিকাজ নির্ভর করে ওঠে। এরপরে দেখি পরিবহন। দেশ বিদেশের বাজারে প্রেরণার জন্য বিভিন্ন প্রকার ফসল উৎপন্ন হয়, তাই উৎপন্ন ক্ষেত্র এবং বাজারের মধ্যে সুলভ সহজলভ্য পরিবহন ব্যবস্থা একান্ত প্রয়োজন। রপ্তানির জন্য সুলভ সমুদ্রপথের সুবিধা থাকা আমেরিকা যুক্তরাষ্ট্র ও কানাডায় গম চাষের উন্নতি হয়েছে। 5 পানির সেচ, ওয়াটার ইরিগেশন। কৃষিকাজের জন্য পানির
প্রয়োজন হয়, তাই কম বৃষ্টিযুক্ত অঞ্চলে পানি সেচের ব্যবস্থা ছাড়া কৃষির উন্নতি হয় না। ফলে পানি সেচ আধুনিক কৃষির বিশেষ প্রয়োজনীয় উপাদান হিসাবে গণ্য। এরপরে আমরা দেখি হচ্ছে সাংস্কৃতিক উপাদান। কতিপয় সাংস্কৃতিক উপাদানের উপর কৃষির উন্নতি নির্ভরশীল, যেমন জনসংখ্যা। কৃষিকাজের উপরে জনসংখ্যার প্রয়োজন হয়। জনসংখ্যা বেশি হলে ফসল উৎপাদনও তাগিদ অধিক বৃদ্ধি পায়। যেমন যেখানে জনসংখ্যা বেশি সেখানে কৃষিকাজ ব্যাপকভাবে করা হয়। পক্ষান্তরে জনসংখ্যা যেখানে কম সেখানে কৃষির সেরকম তাগিদ বা চাহিদা থাকে না, সেক্ষেত্রে শ্রমের অভাবে কৃষিকাজ ব্যাহত হয়। যেমন আমরা দেখছি আমাদের এই সকল অঞ্চলে বাংলাদেশ, ভারত, চীন, এই থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এই সকল অঞ্চলে প্রচুর জনবহুল অঞ্চল। এই সকল জনবহুল অঞ্চলের জন্য দেখা যাচ্ছে কৃষিকাজও এই অঞ্চলে প্রগাঢ় কৃষি আমরা দেখতে পাই। জমিতে যে সকল জমিতে এক ফসল করা যায় বা দু ফসল করা যায় বা তিন ফসল করা যায় তাই কিন্তু করা হয়ে থাকে এবং শ্রমনিবিড় কিন্তু কৃষিকাজ এখানে হয়ে থাকে। এজন্যই হচ্ছে জনসংখ্যা কৃষির জন্য একটা উন্নততম নিয়ামক। এরপরে দেখে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা। আধুনিক যুগে কৃষির উন্নতি বহুলাংশে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার উপরে নির্ভরশীল, তাই উন্নত কৃষির সাথে শিক্ষার প্রয়োজন একান্ত জরুরি। কৃষিক্ষেত্রে ট্র্যাক্টরের সাহায্যে জমি চাষ থেকে শুরু করে উন্নত মানের বীজ বপন, রোপণ, এমনকি ফসল কাটা পর্যন্ত সব কিছু বিজ্ঞানের উপর নির্ভরশীল। তাই কৃষক যদি কৃষি প্রযুক্তি সম্পর্কে অবহিত থাকে তবে তার সার, সেচ, কীটনাশক, উন্নত বীজ ইত্যাদির সঠিক ব্যবহারে কৃষিতে ব্যাপক উন্নতি করতে পারে। রাশিয়া, আমেরিকা যুক্তরাষ্ট্র, জাপান, চীন এবং পশ্চিম ইউরোপের দেশগুলো বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যায় উন্নত বলে এ সকল দেশের কৃষি পদ্ধতি খুবই উন্নত। জাপানে কিন্তু আমাদের বাংলাদেশের মতন কিন্তু এত উর্বর এবং এরকম পলি, নদীবাহিত পলি দ্বারা কিন্তু গঠিত না, কিন্তু জাপান কী করেছে, অনেক বেশি রকমের উন্নত প্রযুক্তিবিদ্যা তারা হচ্ছে প্রয়োগ করে জাপানে অনেক বেশি রকমের হচ্ছে উৎপাদন করে থাকে। চীনও আবার দেখা যাচ্ছে একদিকে যেমন তার ভূপ্রকৃতির জলবায়ু অনুকূল রয়েছে, তার মধ্যে রয়েছে হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা। তাই সেখানে দেখা যাচ্ছে যে চীন অনেকগুলো শস্য উৎপাদনে বা ফসল উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে বসে আছে। যেটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে যখন আমরা পড়তে যাব তখন আমরা জানতে পারবো যে ধান, গম, চা প্রভৃতি উৎপাদনে চীন প্রথম স্থান অধিকার করে আছে। আচ্ছা, এবার হলো পশ্চিম ইউরোপের দেশগুলো বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা উন্নত বলে এসব দেশের কৃষি পদ্ধতি খুবই উন্নত। তাদের খুব পর্যাপ্ত পরিমাণে কৃষিজমি না থাকলেও বা খুব অনুকূল জলবায়ু না হলেও কিন্তু তাদের শুধু প্রযুক্তিবিদ্যা প্রয়োগ করে তারা কৃষিতে উন্নত হয়েছে সকল দেশগুলো। এরপরে হচ্ছে দৃষ্টিভঙ্গি ও ভোগের ইচ্ছা। ধন অর্জন ও সচ্ছল জীবনের প্রবল ইচ্ছাও কৃষিক্ষেত্রে প্রভাব বিস্তার করে। ধনী দেশগুলো কৃষি লক্ষ্য হলো আরও ধন অর্জন। বিপরীতভাবে উন্নতশীল দেশের জীবিকা সত্তা ভিত্তিক কৃষিতে কৃষকের প্রথম বাসনা হলো জীবন ধারণ ও ক্ষুধার নিবৃত্তি। তাই জনগণের উদ্যোগ ছাড়া কোনো দেশে কৃষির উন্নতি সম্ভব নয়। আমরা আজকে আলোচনা করলাম কৃষি কাকে বলে, কৃষির সংজ্ঞা আলোচনা করলাম এবং কৃষির জন্য যে নিয়ামকগুলো কাজ করে পৃথিবীতে, যে নিয়ামকগুলো ভৌগোলিক নিয়ামক রয়েছে সে সংক্রান্ত এখানে আলোচনা হলো। ভৌগোলিক নিয়ামকের মধ্যে আমরা দেখতে পেলাম প্রাকৃতিক নিয়ামক, অর্থনৈতিক নিয়ামক এবং সাংস্কৃতিক নিয়ামক। এগুলো আবার কতগুলো উপবিভাগে রয়েছে, তা তোমরা বই থেকে ভালো করে আমার লেকচারটা ফলো করবে এবং পড়ে নেবে, তাহলে তোমরা ভালোভাবে এটা জানতে পারবে। তোমরা মনে রেখো এখন সিলেবাস যেহেতু কম হয়ে গেছে, অনেক ছোট হয়ে গেছে সিলেবাস, অতএব ভালো করে পড়লেই তোমরা অনেক ভালো করতে পারবে। আর সিলেবাস ছোট দেখে কিন্তু প্রশ্ন কিন্তু অনেক নিবিড়ভাবে আসবে। অতএব তোমরা হচ্ছে এই অনুশীলনীগুলোর এবং ভিতরের বইটা ভালোভাবে পড়াশোনা করবে। আজকে এই পর্যন্তই। তোমরা সকল ভালো থাকো, সাবধানে থেকো। আসসালামু আলাইকুম।